নতুন করে স্বাধীন পেলাম আমাদের দেশটাকে, তবে অনেক রক্তের বিনিময়ে। বাংলাদেশে আমরা ভালো কিছু যদি পেতে চাই, রক্ত ছাড়া কেন জানি আমরা পেতে পারি না। ও আজকে আমি দেখছি যে আমাদের ছেলেমেয়েরা কিভাবে তারা এগিয়ে যাচ্ছে, তাদের কথা শুনলে এখন আমি তার কাছে শিখতে চাই। খন্দকার রুহুল আমিন সিআইপি, যেটি ইলিয়াস খান বলছিলেন যে দেশ আমাদের সবার, দেশের কথা সবার আগে চিন্তা করতে হবে, দেশের উন্নতি, সমৃদ্ধি, অগ্রগতির কথাও চিন্তা করতে হবে। এই মুহূর্তে আপনি ব্যবসায়ী হিসেবে আপনার কি মনে হয় যে আমরা আসলে নতুন কোনো পথে যাত্রা করছি কিনা, বা দেশ এখান থেকে উত্তরণে? ধন্যবাদ, আপনি উপস্থাপক এবং আপনি তো যে সুন্দরভাবে উপস্থাপনা করেন, আমরা যারা মাঝে মাঝে দেখি টিভির সামনে, খুব ভালো লাগে যে আমার নিজের কথাটা, সাধারণ লোকের কথাটা আপনি বলছেন, এবং যারা এখানে টকশোতে আসেন তাদের কাছে কথাগুলো বের করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এখানে ইলিয়াস খান, যিনি আমাদের সিনিয়র সাংবাদিক ভাই, আমার শ্রদ্ধেয়, তাকে আমি শ্রদ্ধা করি, সত্য কথা বলার চেষ্টা করেন, যার বৈশ্বরিক কোনো চাহিদা নাই। আর আমাদের ডক্টর মুস্তাফিজুর রহমান আকাশের মতো বিশাল, সেই ধরনের একজন ব্যক্তি আমাদের, এবং ওনাদের যিনি নেতৃত্ব দিয়েছেন, উনিও কিন্তু অনেক কিছু আমাদের কাছে শিখিয়ে দিয়েছেন যে ভদ্রভাবে, সুন্দরভাবে কিভাবে ক্ষমতা হস্তান্তর করতে হয় সাংবিধানিকভাবে, এটাও কিন্তু আমাদের শেখা দরকার ছিল। আমি যদি বলতে চাই যে দেশটা নতুন করে আবার স্বাধীন আমরা পেলাম, নতুন করে স্বাধীন পেলাম আমাদের দেশটাকে, তবে অনেক রক্তের বিনিময়ে। বাংলাদেশে আমরা ভালো কিছু যদি পেতে চাই, রক্ত ছাড়া কেন জানি আমরা পেতে পারি না। এর আগে আমাদের পশ্চিমা যেটা ছিল পাকিস্তান, তাদের কাছ থেকে আমাদের তো রক্ত দিতে হয়েছে প্রতিটা ক্ষেত্রে, কথা বলতে, গান গাইতে, ভালোভাবে বাংলা মায়ের ভাষা বলতে। কিন্তু এখন তো আমরা আমরা নিজেরা, যাদের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যাদেরকে আমরা ভোট দিয়ে বসিয়েছি, তারাও যদি স্বৈরাচার হয়ে যায় তাহলে আমাদের খুব দুঃখ থাকে। দুঃখ আমরা যারা ব্যবসায়ী, যে কথা বলছেন যে আমি একজন ব্যবসায়ী হিসাবে কিভাবে মূল্যায়ন করছি দেশের, আমাদের কিন্তু কোনো দল নেই, আমাদের দল একটাই, যে অর্থনীতিটা কিভাবে আমাদের বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিব। যে কথা ইলিয়াস ভাই বলল, প্রচুর জনসংখ্যা আমাদের এখানে আছে, আমাদের যেটা ইয়াং এনার্জিটি আছে 66%, যেটা বর্তমানে জাপানের মতো জায়গায় আছে অনলি 10%, ইউরোপে আছেন 17%, টোটাল ইউরোপে, আর বাংলাদেশে আছে 66%। তো এইটাকে আমরা কাজে লাগাতে চাই। আমরা চাই যে আমাদের এই জনগোষ্ঠীকে কিভাবে আমরা কাজে লাগিয়ে তাদেরকে আমরা মার্কেটিং করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে পৃথিবীর মানচিত্রে নতুন করে স্থান বসাতে চাই। কিন্তু যে সরকার আসে, ব্যবসায়ী হিসাবে তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদেরকে আমরা অনুপ্রাণিত করি, তাদের সহযোগিতা করি যে আমরা যেন সঠিকভাবে ব্যবসা করতে পারি। একজন ব্যবসায়ী চিন্তা করেন 18 ঘন্টা থেকে 22 ঘন্টা পরিশ্রম করে, সে কত ভোগ করতে পারে। তবে এখানে নজির আছে যে অনেকে অনেকভাবে ভোগ করে, যদিও সম্পূর্ণ সে পারে না, তারপর তাদের মধ্যে শিক্ষা হয় না। সেই ধরনের ব্যবসায়ীদের কথা বলছি, যারা আমাদের মতো, যারা এসএমই সেক্টরের সাথে জড়িত আছে, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে, যারা 80% পিপুলকে তারা কর্মসংস্থানে জোগাড় করছে, তাদের কথা বলছি। তাই এই জন্য আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ প্রচুর সম্ভাবনাময় দেশ। আমরা বহির্বিশ্বে যখন যাই আমাদেরকে তারা মূল্যায়ন করে, কিন্তু এই গত কিছুদিনে, 1 মাস 5 দিনে বাংলাদেশ যে তলানিতে পৌঁছে গেছে, এটাতে আপনার বাহিরে না গেলে বোঝা যায় না। আমি আজকে আমি দেশের বাইরে থেকে আসছি, শ্রীলঙ্কা থেকে আসছি, যে শ্রীলঙ্কাতে দেখে আসলাম ওখানকার প্রাইম মিনিস্টার, ওখানকার ফিনান্স মিনিস্টার এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। তারা কিভাবে তাদের দেশটাকে কিভাবে পুনরুদ্ধার করে অর্থনৈতিকভাবে তারা চাঙ্গা হচ্ছে, এবং তাদের মানি ইনফ্লেশন বিলো দেন 2%। তাই ওনাদের কাছে বললাম যে আপনারা কীভাবে এটা করলেন, আমাদের তো সেটা দরকার। কারণ গত 15 মাস যাবত আমাদের 9% উপরে এবং 10+। কিন্তু কেন এখানে আমাদের কথা আবারও সেই রক্ত ঝরাতে হয়? এবং আমাদের দেখেছি আমাদের বাংলাদেশ যে পৃথিবীর মানচিত্রে যে ভাষার জন্য রক্ত দিতে পারে, এটা কিন্তু অনেক দেশকে আমরা শিখিয়েছি। তখনও আমরা ছাত্র ছিলাম, ছোট ছিলাম, আমরা শুনেছি, দেখেছি। তো তাই বললাম যে প্রতিটা ক্ষেত্রে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের রক্ত ঝরাতে হয়। এই যে রক্ত ঝরা হলো, কেন সম্পদ নষ্ট হলো? যার কারণে হলো এক গমের কারণে।
ছাত্ররা কিন্তু কিছু চায় নাই, তারা কিন্তু সরকার পরিবর্তন চায় নাই, কখনো বলে নাই। এবং তাদের সেই যে মঞ্চ ছিল, মঞ্চে কখনো কোনো রাজনৈতিক দলের নেতাকে বা কাউকে যেতে দেয়নি, বলছে আপনি এখানে কেউ পরিচয় দিতে পারবেন না, আসতে পারবেন না, আমরা ছাত্ররা আমাদের আমরা নিব, আমরা আদায় করব। কিন্তু দেখুন এখন কি অবস্থা হলো। তো এখানে তাই বলছিলাম যে এই ছাত্ররা, তাদের কাছে যেটা লেগেছে যে আমাদের কত মূল্যায়ন করলো না, ইগোতে লেগেছে, আর কিছু না। ছাত্ররা তারা তো স্বাধীন চেতা, তারা তো যেভাবে ইউনিভার্সিটিতে কলেজে পড়ে তাদের অনেক স্বপ্ন থাকে, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, তাদের হার্টটা অনেক বড়, কেন তারা তো বাস্তবায়িত যেটা হয়। আমরা যে কষ্ট করে যেভাবে বড় হয়েছি, আমার বাবা যখন আমাকে ইউনিভার্সিটি পড়িয়েছেন তখনও এই ধরনের মন ছিল আমার, বড় ওয়াইড। তাই সুতরাং সেই জিনিসটার কাছে তাদের আঘাত লেগেছে, ইগনোরটা তারা পছন্দ করেনি। এটা কিন্তু ঠিক হয়নি। তিনি রাষ্ট্র চালাচ্ছিলেন, তার দায়িত্ব ছিল, তার আশেপাশে যারা ছিল তাকে নিশ্চয়ই মিসগাইড করেছে। এবং সেখানে আমার কথা যে যিনি এই এত বড় ভুলটা করলেন এবং তাকে যাকে মিসগাইড করছে, তাকে যদি রাখা যেত, তার কাছে যদি আদায় করা যেত কার মাধ্যমে, কি কারণে হোলি আর্টিসন হলো, কি কারণে বিডিআর বিদ্রোহ হলো, কি কারণে ছেলেদের কোটা আন্দোলনকে গুলি চালানো হলো, তার কাছ থেকে শোনা যেত। কিন্তু আমি বলবো, এটা জানি না আমাদের ব্যর্থতা কিনা, তারপরও বলবো, আমি বলবো অনেক ভালো, অনেক ভালো। এই কারণে যে আপনি দেখে না আসলাম, আমি অ্যাকচুয়ালি 10:15-তে রওনা দিয়েছি, আর এখানে আসলাম 11:45। তাহলে আমার আধা ঘন্টা লাগলো না ধানমন্ডিতে আসতে, পিসফুলি। আমার মনেই হয় না এই দেশে এত কিছু হয়ে গেছে, এত সুন্দর আমাদের জনগণ, এত সুন্দর আমাদের পরিবেশ। এখানে আমরা কোনো পুলিশ দেখি নাই, আর্মি 2-1 জন দেখেছি, সুন্দরভাবে সবাই চলাফেরা করছে এত রাত্রেও। তো আমরা কিন্তু সেই ধরনের জাতি, যে জাতি আমরা ঘুরে দাঁড়াতে পারি। তাই আমি সবসময় এটিই বলবো যে আমাদের অর্থনীতিকে যেন আমরা সবসময় সচল রাখতে পারি। যে ইন্টারিম পিরিয়ডে যে আপনার গভর্নমেন্ট আসবে, এই গভর্নমেন্টটা অবশ্যই আমরা বলবো যে তারা যেন সঠিকভাবে তারা সুন্দর দেশ পরিচালিত করে। এবং ব্যবসায়ীদের যেমন তাদের আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপতি যেটা বলেছেন, আমার কাছে আমি খুব সাধুবাদ জানাই যে কালকে থেকে সব কিছু খুলে যাবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, ব্যাংক ট্যাঙ্ক সব খুলে যাবে। তা চিন্তা করেন যে আমাদের আর্মিরা এবং আমরা যারা উচ্চপদস্থ, তারা কত কনফিডেন্স আমাদের জনগণের প্রতি, জানে জনগণ স্বস্তি থাকবে, তারা কোনো ক্ষতি করবে না। তো এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমি খুব আশাবাদী। আমি চাই যে আমাদের যে ভঙ্গুর অর্থনীতিটা যেভাবে আপনার মুখ থুবড়ে পড়ে গেছিল, এখানে হয়েছিল কি যে যার যোগ্যতা ছিল, যোগ্যতা অনুযায়ী কিন্তু সে কাজ করতে পারে নাই। তার আগে দেখেছে সে কোন দলের কাজ করে, সে এর আগে ছাত্রলীগ করেছিল কিনা। তো এই ধরনের রেফারেন্স নিয়ে যদি আপনি কাউকে পেতে চান, তাহলে যোগ্য কাকে পাবেন না। আমাদের এফবিসি থেকে আরম্ভ করে প্রতিটা ক্ষেত্রেই যে এই ধরনের কর্মকাণ্ড হয়েছে, এই কারণে কিন্তু যোগ্য ব্যক্তিরা আসতে পারেনি। তা আমি আশা করব যে অবশ্যই যাদের যোগ্যতা আছে, যারা পরিশ্রমী, যারা সততা সহকারে ব্যবসা পরিচালিত করছে, সেই ধরনের ব্যক্তিদের নিয়ে যদি পরিচালিত করা হয়, তাহলে অর্থনীতিকে অ্যাকচুয়ালি একটা উন্নতির চরম শিখরে পৌঁছানো যাবে। এবং আমাদের এই 66 ইয়াং এনার্জেটিক যারা আছে, তাদেরকে কাজে লাগাতে হবে। এবং বর্তমানে যে সমস্ত ছেলেরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের প্রত্যেকটা ছেলে মেয়ের কথা শুনে তো আমি অভিভূত হয়ে যাই। ক্লাস 8-এর একটা মেয়ের কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাই যে ও কিভাবে এতটুকু জানলো। আর আমরা বলছি যে আমার শিক্ষাটা নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে। কিন্তু আজকে আমি দেখছি যে আমাদের ছেলে মেয়েরা কিভাবে তারা এগিয়ে যাচ্ছে, তাদের কথা শুনলে এখন আমি তার কাছে শিখতে চাই। ওই আমি আপনার কাছে আবার